বাংলাদেশের ইতিহাসে যে একটি রক্তকরী ঘটনা সংঘটিত হয়েছিল, আমরা এখানে যারা আজকে বসে আছি আমরা সবাই তার জ্বলন্ত সাক্ষী। আমরা ইতিহাসের অংশ, আমরা মরে যাব, কিন্তু আমাদের সময়ে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে, এটা ইতিহাসের লেখা। তো আমি আমার আলোচনার শুরুতে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আল্লাহ তাআলার কাছে তাদের উত্তম বিনিময় কামনা করছি, জান্নাত কামনা করছি, যারা আমাদের মুক্তির জন্য, জালেমের শাসন শোষণ থেকে মুক্তির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, শাহাদাত বরণ করেছেন। আমরা তাদেরকে গভীরভাবে স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সেই জালেমের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই এখনো পর্যন্ত সে বন্ধুত্ব গ্রহণ করে চলেছে, এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হন নাই। এরকম পঙ্গু লোকের সংখ্যাও মোটেই কম নয়। জুলাই গণঅভ্যুত্থানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা বিভিন্নভাবে বিভিন্নজন উল্লেখ করেন। জাতিসংঘের রিপোর্টে ১৪০০ নিহতের রিপোর্ট দেওয়া হয়েছে। আর ইন্টারিম সরকার যে জরিপটা চালিয়েছে, তারা নাম ঠিকানা সহ ৮০০ মানুষের মৃত্যুবরণের ঠিকানা তারা জোগাড় করেছে। আর বন্ধুত্বের ইতিহাস অনেক লম্বা এবং সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো পৃথিবীর কোনো ইতিহাসে এরকম শিশু হত্যা এবং একেবারে সরাসরি সম্মুখ গুলিতে অথবা বিমান থেকে গুলি করে নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা, এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না, যেটা জুলাইয়ের আন্দোলনে হয়েছে। তো আমাদের সমস্যা হলো যে আমরা অনেক আশা ভরসা নিয়ে সব কিছু করি, ত্যাগ স্বীকার করি, আন্দোলন করি, রক্ত দিয়ে শাহাদাত বরণ করি, হয়ে যায়, জীবনের ক্যারিয়ার ধ্বংস করি, কিন্তু একটা সময় এসে আমাদের সেগুলো হতাশায় পরিণত হয়। গত বছরের এই ৫ই আগস্ট আমাদের মনে যে ধরনের একটা আশাকাঙ্ক্ষা বা যে অনুভূতিটা ছিল, আজকে ২ বছর পরে এসে ব্যক্তিগতভাবে আমি হতাশ এবং আমার মনে হয় পুরো বাংলাদেশের মানুষ হতাশায় হচ্ছে এবং চরম একটা অনিশ্চয়তা, চরম একটা দুঃখবোধ, অপরাধবোধ আমাদের মনে করে কাজ করছে যে আমরা কি জন্য করলাম আর কি হল। এবং আমাদের যাত্রাটা কোথায়? আমি তো আসলে যথেষ্ট বক্তব্য শুনি, বিভিন্ন নেতা বক্তের পক্ষে বিপক্ষে। আমার কাছে মনে হয় যে এই বক্তব্যগুলো যারা দেয় এবং কথা যারা বলেন, কেউ আসলে নির্মোহ দৃষ্টিতে নিরপেক্ষভাবে কোনো একটা বিষয় তারা উপস্থাপন করতে পারে। প্রত্যেকের মধ্যে তার নিজস্ব আইডিওলজিটা বক্তৃতার মধ্যে ফুটে উঠে এবং তিনি তার ধারণাটাই অন্যের উপর প্রতিষ্ঠিত করতে চান। এটা হলো আমাদের ইতিহাস চর্চার সবচেয়ে দুর্বলতম দিক। এবং এই ২ বছরের ব্যবধানে আপনারা নেতা নেত্রী থেকে শুরু করে বিভিন্ন টকশো, তারপরে বুদ্ধিজীবীদের আলোচনা, পত্র পত্রিকার বয়ান, সবগুলো দেখলে আপনারা দেখবেন যে প্রকৃত ঘটনার সাথে এগুলো কতটুকু ডিফারেন্স, যে যার যার মতো সে গল্প সাজিয়েছে এবং সেটা তুলে ধরার চেষ্টা করছে। তাহলে ২ বছরের ব্যবধানে আমাদের চোখের সামনে ঘটানো এরকম একটা জ্বলন্ত ঘটনাগুলো যদি ২ বছরের মধ্যে এরকম বিকৃত হয়ে যায়, ৫০ বছর ১০০ বছর পরে গিয়ে এটা কোন রূপ ধারণ করবে আমরা সহজে বুঝতে পারি। ৭১ নিয়ে সেরকম হয়েছে। ৭১ আমরা কেউ সরাসরি ছিলাম না, কিন্তু
ওই যাদের হাতে কলম থাকে, যাদের হাতে ক্ষমতা থাকে, তারাই তাদের ইচ্ছে মতো ইতিহাসকে সাজায়। এবং এইরকম হওয়ার কারণে মানুষ ইতিহাস বিকৃত হয়ে যায়, ইতিহাস থেকে সঠিক শিক্ষাটা নিতে পারে না, এবং ইতিহাস মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। নির্দোষ মানুষ দোষী হয়ে যায়, দোষী মানুষ নির্দোষ হয়ে যায়। এবং জুলাই অভ্যুত্থানের সাথেও দেখা যাবে যে জুলাই বিপ্লবীরা যদি কোনো কারণে পরাজিত হয়, তারা যদি ক্ষমতা থেকে ছিটকে যায়, যা মেইন স্ট্রিম থেকে যারা যদি দূরে সরে যায়, যাদের প্রশংসায় গত 2 বছর আমরা প্রশংসিত ছিলাম, যাদেরকে আমরা মন থেকে দোয়া করেছি, ভালোবেসেছি, উন্নতি কামনা করেছি, তারাই হয়ে যাবে জাতির চরম গাদ্দার হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে, বিদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে, রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে। তাহলে এই বিষয়টা আমাদের জন্য আসলে খুবই দুঃখজনক এবং বেদনার বিষয়। আমি অনুরোধ করব যে আমরা শুধু অন্যের বিষয়ের উপর নির্ভর না করে, শোনা কথার উপর নির্ভর না করে, আমরা কিছু ডকুমেন্টারি কিছু বিষয় একটু লেখাপড়া করা। জুলাই গণঅভ্যুত্থানের উপর যথেষ্ট বইপত্র বের হয়েছে এবং একেবারে তারিখ দিয়ে সাজানো হয়েছে, কোন দিন কি হয়েছে। তো ওগুলো তো স্বীকার করার কোনো উপায় নেই, ডকুমেন্টগুলো এটা তো আর কেউ স্বীকার করতে পারবে না। সুতরাং এটা ইতিহাস হয়ে যাচ্ছে, আমরা সেগুলো জানার চেষ্টা করব এবং জুলাই থেকে আমরা শিক্ষা নেওয়ার চেষ্টা করব। যে শিক্ষাটা হলো যে ক্ষমতা কারোর জন্য চিরস্থায়ী, ক্ষমতাটা হলো একটা আমানত এবং একটা দায়িত্ব। এটাকে যারা স্থায়ী মনে করে এবং এটার অপব্যবহার করে, ইতিহাস কখনো তাদেরকে ক্ষমা করে না। সেটা আজ হোক কাল হোক, তাকে এটা পরিণাম কোনো না কোনো জায়গায় এটা ভোগ করতে হবে। এটাই হলো ইতিহাসের চরম বাস্তবতা। সুতরাং আমরা ক্ষুদ্রাতে ক্ষুদ্র যেখানে আসি না কেন, আমাদের দ্বারা যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়, মজলুম না হয়, এবং আমরা কোনো ধরনের জুলাই বিপ্লবের যেটা মূল চেতনা ছিল ন্যায় এবং ইনসাফ, যেটা উসমান হাদি বলেছেন যে আমরা শত্রুর প্রতিও ইনসাফ করি, কিন্তু আজকে বাংলাদেশের সর্বক্ষেত্রে একেবারে তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত একটা জিনিসের ক্রাইসিস, সেটা হলো আমার পক্ষে আসলে সেটা ইনসাফ, আর আমার বিপক্ষে গেলে সেটা ইনসাফ নয়। সঠিক ইনসাফের রাস্তায় আমরা কেউ থাকতে পারি না। মুখে অনেক বলা যাবে, অনেক সুন্দর বক্তব্য রাখা যাবে, অনেক উদ্ধৃতি দেওয়া যাবে, অনেক আবেগ সৃষ্টি করা যাবে, কিন্তু বাস্তবতা এসে সেটা আমল করা, সেটার উপর কার্যকরী থাকা, এটা আসলে অনেক দুরূহ বিষয়। আমাদের জাতীয় চরিত্রটাই এরকম হয়ে গেছে, আমরা আমার পক্ষে আসলে বিচার সেটাই অর্থাৎ সুবিধাবাদী একটা চরিত্র, এটা আমাদের অস্থিমজ্জার সাথে মিশে গেছে, যার কারণে আসলে সৎ লোকেরা চাপা পড়ে যাচ্ছে। এবং কেউ এই জুলাই বিপ্লব যদি ব্যর্থ হয়, এবং ব্যর্থ হওয়ার সমূহ লক্ষণ সব ফুটে উঠেছে, ভবিষ্যতে কেউ আর এরকম কোনো দাম দেওয়ার জন্য আর কেউ আসবে না। আগামী 100 বছর আর কোনো বিপ্লব হবে না, কারণ কি জন্য মানুষ প্রাণ দিবে। সুতরাং আমরা দোয়া করি যাতে এটা বিপ্লবের যেটা স্বপ্ন, ইনসাফ প্রতিষ্ঠা, ন্যায় প্রতিষ্ঠা, সততা প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক চেতনা যেটা বিকাশ, মানুষের অধিকারের যেটা এস্টাবলিশমেন্ট, সর্বক্ষেত্রে দুর্নীতিমুক্ত একটা প্রশাসন, আর আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়া একটা যে স্বপ্ন, যেটা জুলাই বিপ্লবের মূল চাহিদা। কিন্তু একটা সূত্র ঘটনা দেখি, আমাদের বাচ্চারা কোটা আন্দোলন, তাদের সামান্য অধিকার থেকে এটা এত বড় রূপ ধারণ করেছে, কিন্তু আসলে আবার ঘুরে ফিরে আমরা সেই 99 থেকে একে চলে আসছি। এই যে পথ পাড়ি দিয়ে, রক্তের সাগর পাড়ি দিয়ে যেটা আমরা অতিক্রম করলাম, যেটা পৃথিবীর ইতিহাসে এরকম সর্বাত্মক আন্দোলন আর দেখা যায়। এত মানুষের
স্বতঃস্ফূর্ত সমর্থন, যেখানে নারী, বৃদ্ধ, শিশু সবাই রাজপথে নেমে এসেছে একটা রেজিমের বিরুদ্ধে, একটা অবৈধ শাসকের বিরুদ্ধে এবং একটা সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে। তাহলে আমরা কেন সেটাকে কাজে লাগাতে পারলাম না? মানে কাজে লাগাতে না পারার অন্যতম কারণ আমাদের জাতীয় শ্রমিকদের সুবিধাবাদী নীতি, আর 2 নম্বর হলো সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব, আর রাজনৈতিক সংকীর্ণতা। রাজনৈতিক সংকীর্ণতার উঠে উঠতে না পারলে আসলে কখনো ইনসাফের উপর টাকা যায় না। রাজনীতি আমাদের কাছে গ্রাস করে ফেলেছে। আমি যে রাজনৈতিক আদর্শ ধারণ করি, মনে করি এর বাইরে আর কোনো সত্য থাকতে পারে না, এর বাইরে আর কোনো নীতি নেই, এবং এভাবে আমারটাকে ডমিনেট করতে হবে। যখন যে সরকার ক্ষমতায় যায়, তারা মনে করে যে তাদেরকেই ক্ষমতায় থাকতে হবে আজীবন। এই যে ক্ষমতায় থাকার মানে যে কোনো প্রকারের ক্ষমতায় থাকার একটা মানে প্রচেষ্টা, এটাই আসলে আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। ক্ষমতাটা হলো একটা সিঁড়ি, কেউ উঠবে কেউ নামবে, কিন্তু সিঁড়িটা তো ঠিক রাখতে হবে। কিন্তু আমরা ক্ষমতায় গিয়ে সিঁড়ি ভেঙে বেরিয়ে আগে প্রথম, তারপরে হয়তো দফাস করে বলতে হয়, নতুবা কোনো দিকে পালাতে হয়। এইটা বাংলাদেশে 55 বছরে গণতান্ত্রিক সিঁড়িটা মেরামত হয় না, এটা কাজ করে না। সেই মানে একেবারে 72 থেকে শুরু এই অব্যবস্থাটা। সুতরাং আজকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে 5 বছরের জন্য। আমরা চাই 5 বছর তাদের মেয়াদ পূর্ণ হোক এবং শান্তিপূর্ণভাবে আরেকটা ইলেকশন হোক, যে ইলেকশনে জনগণ আবার তাদের মতামত পেশ করতে পারে। কিন্তু কাউকে দূর করে তাড়িয়ে দেওয়া এবং কাউকে নিজের আর কেউ থাকতে পারবে না, আমরাই থাকবো, সবকিছু গায়ের জুড়ে দখল করা, এগুলো আসলে কারোর জন্য প্রধান বই আনে না। কারণ প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যদি কোনো না কোনো জায়গায় অন্যায় করি, এটার আরেকটা রেজাল্ট কোনো না কোনো স্তরে আমাকে এটা পেতে হয়। এই জন্য আল্লাহ তাআলা যাতে আমাদের সকলকে সঠিক নীতি নৈতিকতার উপর থাকার তৌফিক দান করেন এবং জুলাই যোদ্ধাদের যে রেখে যাওয়ার স্বপ্ন, এটা যাতে আমরা